নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প পোড়ো বাড়ির আতঙ্ক। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র থেকে নেওয়া হয়েছে। বইটির সম্পাদনা করেছেন সমুদ্র বসু। শুরু করছি গল্প পোড়ো বাড়ির আতঙ্ক। বাজে বকিও না দাদা, বাজে বকিও না। বামুনপাড়ার পোড়ো বাড়িখানায় হঠাৎ ভূতের উপদ্রব শুরু হয়েছে। এতদিন ওখানে একটি ভূতেরও টিকি দেখা যায়নি। নতুন কোনো মানুষও ওখানে পটল তোলেনি। তবে ভূতের জন্ম হবে কেমন করে? এই বলে আড্ডার মাঝখানে গিয়ে বসে পড়লুম। সেদিন রবিবারের বৈঠক। আসর একেবারে জমজমাট। সকলেরই মুখে শুনি এক কথা, বামুনপাড়ায় যে বাড়িখানা আজ 15 বছর ধরে খালি পড়ে আছে, সেখানে আজকাল নাকি সন্ধ্যা হলেই কি যেন ছায়া ছায়া আনাগোনা করে, চেঁচায়, গান গায়, নাচের ধুমধাক্কায় মাটি কাঁপায় এবং হাসির চোটে আকাশ ফাটায় প্রভৃতি। আমি হেসে বললুম, ফুর্তিবাজ ভূত, যত সব বাজে কথা। তোমাদের গল্পের ঝুলি খালি হয়ে গেছে, তাই একটি অসম্ভব ভূতকে নিয়ে এই টানাটানি। আড্ডাধারীরা বললে, বিশ্বাস না হয় অকুস্থলে নিজেই যেতে পারো। আমি বললুম, রাজি। রাজি? ভূতের ঠেলা সামলাতে পারবে? আলবৎ। সে যদি সত্যি ছায়া ছায়া অর্থাৎ অশরীরী হয়, আমার কোনোই ক্ষতি নেই। আমার কিছুই করতে পারবে না। আর সে যদি শরীরই হয়, তা হলেও আমার অসুবিধে নেই। আমি বক্সিং, জুজুৎসু, লাঠি খেলা শিখছি। তাকে ক্যাক করে ধরবো আর কুপকাত করব। তোমার ভয় করবে না? কিসের ভয়? আমি যে অভয় মন্ত্র জানি। অভয় মন্ত্র? সে আবার কি? রোজাদের জিজ্ঞাসা করো। বামুনপাড়ার পোড়ো বাড়িখানা দোতলা। শেষ মালিক ছিলেন নিঃসন্তান এবং খুব সম্ভব অনাত্মীয়, কারণ তিনি মারা যাওয়ার পর আর কেউ এখানে এসে বাস করেনি। সংস্কার ও যত্নের অভাবে এই সেকেলে পোড়ো বাড়িখানার অবস্থাও হয়েছে এমন নড়বড়ে পোড়ো পোড়ো যে ভূত, পেতনি আর বাস্তুহারা ছাড়া অন্য কারোরই দৃষ্টি সে আকর্ষণ করবে না। শুনেছি অমাবস্যার রাতকে নাকি ভূত প্রেতরা শুভরাত্রি বলে মনে করে। তাই পরের অমাবস্যার রাতেই আমি একটা পেট্রোলের লণ্ঠন ও একটা মোটা লোহার ডান্ডা নিয়ে পোড়ো বাড়ির দোতলায় গিয়ে উঠলুম। আড্ডাধারী বন্ধুরা কেউ এখানে আসতে চাইলে না বটে, কিন্তু পথের ওপাশে একখানা বসত বাড়ির ভিতরে নিরাপদে বসে প্রেতের কবলে আমার অপঘাত মৃত্যুর খবর নেওয়ার জন্যে সাগ্রহে অপেক্ষা করতে লাগলো। অন্ধকারের কালো বনাতে মোড়া আকাশ পৃথিবী। চোখে দেখা যায় না বাইরের কিছুই, কিন্তু কানে শোনা যায় নানান ধ্বনি ও প্রতিধ্বনি। বাদুরের ডানায় ঝটপটানি, প্যাঁচার চচ্চরে চিৎকার, ঝিঝির ঝাঁঝরা গলার ঝংকার এবং ঝিমিয়ে পড়া নিশুত রাতের ঝিমঝিম ঝিমঝিম। লণ্ঠনের আলোতে একবার উঁকি মেরেই একটা রাতের চেয়েও কালো বেড়াল আবার কোথায় গা ঢাকা দিয়ে ক্রমাগত কাকে যেন ডাকতে লাগলো। সঙ্গে সঙ্গে বাইরের হাতা থেকে একটা কুকুরও কাঁদতে শুরু করলে। ভুতুড়ে গল্পে যেসব ভৌতিক বর্ণনা পড়েছি মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে। বুঝলুম রঙ্গমঞ্চ প্রস্তুত, যবনিকা উঠতে দেরি নেই। ঠিক তাই, মিনিটখানেক কাটতে না কাটতেই ঘরের পশ্চিম কোণে ধোয়া ধোয়া কি একটা যেন দুলতে লাগলো। কি ওটা? ছায়া? ওটা যেন ছায়া মূর্তি। ধীরে ধীরে ধোয়াটে ভাব কাটিয়ে ঘন হয়ে স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক ছায়ামূর্তিই বটে, কিন্তু ক্রমেই নিরেট কায়ায় পরিণত হতে লাগলো।
মনে মনে ভাবলুম, ছায়া কোন কৌশলে কায়া হয়ে দাঁড়ায় সেটা জানতে পারলে অনেক কাজেই লাগতে পারে। অবশেষে দেখা গেল একটা ঢাকা মুখো খওলে চোখে, আলকাত্রা কালো হাড় জিরজিরে শুটকো, কপনি পড়া মাথা ঢাঙা মূর্তিকে। তার দাঁতাল মুখের ডান দিকে নেই একটা কান এবং বাঁ দিকে নেই আধখানা গোঁফ। প্রথমে মিনিট 2 ধরে আমরা দুজনেই নীরবে তাকিয়ে দুজনকে দেখতে লাগলুম। তারপর কেলে ভূতটা চোখ কটমটিয়ে লকে জিভ বার করে আমাকে বিচ্ছিরি ভেঙচি কাটলে। আমি একটুও ভয় পেলুম না। মনে মনে জপতে লাগলুম অভয় মন্ত্র, যার বাণী হচ্ছে মা ভই মা ভই। আমার দৃঢ় বিশ্বাস রোজাদেরও একমাত্র সম্বল হচ্ছে ওই অভয় মন্ত্র এবং কুছ পরোয়া নেই ভাব। তবু যে তারা মুখে বিড়বিড় করে মন্ত্র পড়ে, সে হচ্ছে ভূতকে ভড়কে দেওয়ার ও মানুষকে ঠকাবার জন্য কতগুলো অর্থহীন শব্দ। চোখ কটমটিয়ে ও ভেঙচি কেটেও আমাকে কাহিল করতে না পেরে সে এগিয়ে আস্তে আস্তে বাজ খাই গলায় চেঁচিয়ে বলল, হুমহাম হুমহাম হুমহাম। আমিও ছাদ ফাটানো, টিকটিকি তাড়ানো, পাড়া কাঁপানো চিৎকার করে বললুম, চোপড়াও রোগা পটকা ভূত, ফের হুমহাম করবি তো দুমদাম কিল খাবি। ভূতটা বেজায় চমকে উঠল। তারপর থমকে দাঁড়িয়ে পড়ে সবিস্ময়ে বললে, কি আশ্চর্য, তুমি ভয় পেলে না? আমি বুক ফুলিয়ে বললুম, ভয় পাবো? কেন ভয় পাবো রে? ভূত বললে, কি আশ্চর্য, তুমি কি জানো না ভূত দেখলেই মানুষের ভয় পাওয়া উচিত। ভূতদের একটি মাত্র ব্যবসা আছে, আর তা হচ্ছে মানুষকে ভয় দেখানো। তোমরা ভয় না পেলে আমাদের ব্যবসা চলে কি করে বাপু? ভূতের গলার আওয়াজে মিনতির আভাস পেয়ে বুঝলুম অভয় মন্ত্রের দাওয়াই ধরেছে। বললুম, আমি হচ্ছি রোজা, ভূত থেকে ভয় পেলে আমাদেরও ব্যবসা চলে না। ভূতটা অবিশ্বাসের স্বরে বললে, তোমাকে দেখে রোজা বলে মনে হচ্ছে না তো। তুমি হাই ফ্যাশনের বাবু, রোজার চেহারা তোমার মতো তো হতেই পারে না। অবিচলিতভাবে বললুম, ওরে মরা খেকো হাদারাম, আমি হচ্ছি আধুনিক রোজা। বটে, তুমি ভূত তাড়ানো মন্ত্রতন্ত্র কিছু জানো? জানি বই কি, বলো তো একটা শুনি। শোনো, অঙ্গ বঙ্গ কঙ্গ গঙ্গ সঙ্গ ডঙ্গ জঙ্গলে, দণ্ডা দণ্ডি গন্ডা গন্ডা সন্ডা ভূতের দঙ্গলে, ভণ্ড চণ্ড লণ্ড ভণ্ড খণ্ড খণ্ড খটাত, তুণ্ডু শুণ্ড চিত্ত চটাং মুন্ডু ফটাং হঠাৎ, খন্তা গন্তা মন্তা নন্তা দন্তধারীর আজ্ঞারে, ভস্যলোচন কি ভয়ঙ্কর, ভস্কা ভূতুম ভাগজারে। ভূত ভেবা চাকা খেয়ে বললে, এ আবার কি রকম মন্ত্র? এ হচ্ছে অতি আধুনিক মন্ত্র, অনেকটা অতি আধুনিক কবিতার মতো। তোমার তুলনা ঠিক হলো না। আমি কাঁড়ি কাঁড়ি অতি আধুনিক কবিতা পড়েছি, কিন্তু 3 মাস ধরে মাথা ঘামিয়েও একটা কবিতারও মানে বুঝতে পারিনি। শেষটা মাথার অসুখে ভুগে সে চেষ্টা ছেড়ে দিয়েছি। আমি রেগে বললুম, ওরে বোকা ভূত, কি বলতে চাস তুই? তোমার এই অতি আধুনিক মন্ত্রের কিছু কিছু মানে বোঝা যায়। যায় নাকি? চিত্ত চটাং মুন্ডু ফটাং ভুতুম ভাগজারে, এসবের মানে বুঝতে পারবো না এমন মুখ্য আমি নই। তবে ভাগো না বাবা, এখানে দাঁড়িয়ে বকবক করছো কেন? না না, কিছুতেই যাব না। তোমার ভূত ভাগানোর অতি আধুনিক মন্ত্র শুনেও যাব না।
পূর্ববঙ্গের উদ্বাস্তুদের জন্যে শহরে খালি বাড়ি পাওয়ার উপায়ই নেই। কত খুঁজে শেষটাই পোড়ো বাড়িখানা আবিষ্কার করেছি। তোমার কথা আমি গ্রাহ্যের মধ্যেই আনব না। আমি তো এখান থেকে যাবই না, বরং বাঁচতে চাও তো তুমি তাড়াতাড়ি সরে পড়ো, নইলে তারা সবাই হাউ মাউ খাও বলে এখনই এসে পড়বেন। তারা? হ্যাঁ, শেওড়া গাছের পেতনি পিসি, বাঁশবনের শাকচুন্নি মাসি, গোরস্থানের মামদো সাহেব, তাছাড়া আরো অনেকে। মামদো সাহেবের মেজাজ প্রশংসনীয় নয়। আমার একটা কান আর আধখানা গোঁফ তিনিই ছিঁড়ে নিয়েছেন। আজ এখানে তাদের পিকনিক হবে। আমি যেন আকাশ থেকে পড়ে বললুম, এখানে পিকনিক? বাড়ির ভিতরে পিকনিক? তা নয় তো কি, মানুষেরা পিকনিক করতে যায় ঘর ছেড়ে বনে, আর ভূতেরা পিকনিক করতে আসে বন ছেড়ে ঘরে। এও জানো না? তবে তুমি কি ছাই রোজা? হ্যাঁ, খাপ্পা হয়ে ভূতের গণ্ড দেশে বসিয়ে দিলুম ভারী ওজনের এক চর। আর যায় কোথা? বিকট স্বরে এত জোরে সে কেঁদে উঠল যে আমারও পিলে চমকিত না হয়ে পারলে না। তারপর সে ক্রমাগত লাট্টুর মতো বন বন করে ঘুরতে ঘুরতে ব্যাঙের মতো ঘন ঘন লাফ মারতে লাগলো। আমি আশ্চর্য হয়ে বললুম, এ আবার কি ঢং হচ্ছে? ভূত ঘুরপাক খাওয়া ও লাফ মারা থামিয়ে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলল, ঢং নয় গো, ঢং নয়। তোমার চর খেয়ে আমি ফুসমন্তর ভুলে গিয়েছি। ফুসমন্তর? হ্যাঁ গো, হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিলিয়ে যাওয়ার ফুসমন্তর। ও গো, আমার কি সর্বনাশ হলো গো! ফুসমন্তর ভুলে গেলে ভূত সমাজে আমার যা ঠাঁই হবে না গো। এদিকে এই পেয়ারা কান্নাকাটি শুনে রাস্তার ওধারের বাড়ির ভেতর থেকে বন্ধুর দল সমস্বরে চেঁচিয়ে হায় হায় করে উঠল। তাদের আশ্বস্ত করবার জন্য জানলার কাছে গিয়ে চিৎকার করে বললুম, মা ভই, মা ভই। আমি কাঁদছি না, ভূত কাঁদছে। ভূত আমার বন্দি। দেখতে চাও তো দৌড়ে এসো। বন্ধুরা এক বাক্যে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, বন্দি বা স্বাধীন কোনো রকম ভূত দেখবার জন্যই তাদের কারোর আগ্রহ নেই। আচম্বিতে ঘরের মধ্যে ঘোড়ার মতো হিহি হিহি করে কে হেসে উঠল। সচমকে মন বললে, মামদো সাহেব এলেন নাকি? কিন্তু চট করে ফিরে দেখি সব ফাঁকা। ভীতু ভূতটাই অদৃশ্য। নিশ্চয়ই মিলিয়ে যাওয়ার ফুসমন্তরটা আবার তার মনে পড়ে গিয়েছে। মন্তরটা তার কাছ থেকে আদায় করে নিতে পারলুম না বলে আমি দুঃখিত। অদৃশ্য মানুষ হওয়ার সুবিধা কত। শেষ হলো গল্প পোড়ো বাড়ির আতঙ্ক। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।